Hello friends, welcome to MA's Education Lab. MA's Education Lab ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটা কমপ্লিটলি WBCS এর উপরে। সেই সিরিজটির কি নাম না, তোমরা এখানে দেখতে পাচ্ছ এভরিথিং অ্যাবাউট WBCS। অর্থাৎ তোমরা বিভিন্ন সময়ে আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের অ্যাপসের চ্যাট সেকশানে, আমাদের মেল আইডির মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে আমাদের কাছে যে সমস্ত বিষয় জানতে চাও, বিভিন্ন সময়ে যাদেরকে উত্তর দেওয়া পসিবল হয় না, সেই সমস্ত প্রশ্ন আমরা স্ট্র্যাটেজির আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। এবং এই এভরিথিং অ্যাবাউট WBCS এই যে সেশনটা, এটা এভরি মানডে অ্যান্ড ফ্রাইডে 8টার সময় আপলোড করা হবে। এবং তোমরা জানো আজ থেকে, অর্থাৎ 28শে জানুয়ারি থেকে 28শে ডিসেম্বর থেকে কিন্তু আমাদের বিভিন্ন ক্লাস সকালের দিকে এবং সন্ধ্যার দিকে WBCS এর জন্য আপলোড হতে থাকবে। তো এটা হলো WBCS, এভরিথিং অ্যাবাউট WBCS এর এপিসোড 1। তোমরা অনেকেই যে বিষয়টি জানতে চেয়েছিলে যে দীর্ঘদিন ধরে পিএসসি কিন্তু নোটিফিকেশন দিচ্ছিল না WBCS এর জন্য, হঠাৎ করে তারা নোটিফিকেশন দিয়ে দিল এবং তোমাদের হাতে এখন যে সময়টা তোমরা পাচ্ছ মোটামুটি ধরে রাখতে পারো 90 দিন। ওকে, আমরা যদি মার্চ বা এপ্রিল ধরি, তো সেটা কিন্তু মোটামুটি আমাদের হাতে সময় থাকবে 90 দিন। তো এই 90 দিনে আমরা ঠিক কোন স্ট্র্যাটেজি ফলো করব, যে স্ট্র্যাটেজি ফলো করলে আমরা একেবারে WBCS ফার্স্ট অ্যাটেম্পেই পাস করে যাব। যারা বিভিন্ন সময় তোমরা WBCS পরীক্ষা দিচ্ছ, প্রিলিমস পরীক্ষা বারবার দিয়েও ব্যর্থ হচ্ছ, বা যারা ফার্স্ট টাইম এবার দেবে, এই 90 দিনটি কিভাবে কাজে লাগালে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, অর্থাৎ WBCS ক্র্যাক করতে পারবে একেবারে প্রথম অ্যাটেম্পেই। ওকে, তো সেই বিষয় নিয়ে আলোচনা হবে এবং তার সাথে সাথে আমরা কি কি বিষয় আলোচনা করব আমি সংক্ষেপে একবার বলছি। যে আমাদের টার্গেট স্কোর কি হওয়া উচিত, বা 130-এর উপরে কিভাবে আমরা স্কোর করব, সিলেবাসটা ঠিক কি আছে, আমরা কি রুটিন ফলো করব, এবং এই WBCS এর প্রিপারেশন সম্পর্কে RGB মডেলটা কি, SRP মডেল কি এবং RCI মডেল কি, এই টোটাল বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হবে। সুতরাং ভিডিও কোনো মতেই তোমরা কিন্তু স্কিপ করবে না, পুরোটাই তোমরা দেখতে থাকো। চলো আলোচনা শুরু করা যাক। তো প্রথমে আমরা সাব টপিক হিসাবে কিন্তু যে বিষয়টি নেব সেটা হলো অফিসিয়াল সিলেবাস আর হলো আনঅফিসিয়াল সিলেবাস। আমাদের কাছে অফিসিয়াল সিলেবাস তো অফিসিয়াল নোটিফিকেশনে আছে। এই যে সেকেন্ড পোর্শনটা আমি এখানে লিখেছি আনঅফিসিয়াল সিলেবাস, এটা কিন্তু আমরা এভরিথিং অ্যাবাউট WBCS এর পরবর্তী কোনো একটা এপিসোডে বিস্তারিত বলবো। কারণ এই পোর্শনটা যে আয়ত্তে আনতে পারবে, গ্রিপের মধ্যে আনতে পারবে, WBCS পরীক্ষা কিন্তু তার হয়ে যাবে। ওকে, কারণ এই যে আনঅফিসিয়াল সিলেবাসের মধ্যে এমন কিছু বিষয় আছে, আমরা কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম 4 ঘন্টার, যেখানে আমি বলেছিলাম 2 বছরের কন্টেন্ট 4 ঘন্টায় সমাপ্ত করা হয়েছে। সেই ভিডিওটি কিন্তু আমাদের এখন ইউটিউবে এখন আমরা অ্যাভেলেবেল এখন নেই, ঠিক আছে। তো সেই ভিডিওটা আমরা একবার নতুন করে পাবলিশ করব, কিছু এডিট করে, যার ভিতরে কিন্তু আমরা বলবো যে WBCS এর প্রিলিমসের জন্য 304, এবং যদি WBCS এর মেন ধরো তাহলে 331টি চ্যাপ্টার্স, তার ভিতরে সমস্ত প্রশ্ন কিন্তু আসে, সেটি WBCS এর প্রিলিমস বলো বা মেন বলো। এই ভিডিও আমাদের আসছে, সুতরাং এই পোর্শনটা আমি এখানে আলোচনা করব না। আমরা আলোচনা করব অফিসিয়াল সিলেবাস। বারবার বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে যদি প্রিপারেশন লেভেলটাকে খুব ইজি করতে চাও এবং WBCS সম্পর্কে ভীতি যদি তুমি দূর করতে চাও, রেগুলার কিন্তু এই ক্লাসগুলো তোমরা ফলো করো। আনঅফিসিয়াল সিলেবাস আমি কিন্তু বারবার বলছি, কয়েকদিন পরেই এই ভিডিওটি আসবে, যেখানে আমি বলবো যে ঠিক 304টি চ্যাপ্টার সম্পর্কে কোন অংশ পড়তে হবে, কোন অংশ ছাড়তে হবে। 2 থেকে 3 ঘন্টা বা যতই সেই ভিডিওর টাইমিং হোক না কেন, সেই ভিডিওটি তোমরা যদি দেখো, একটা কুইক কিন্তু রিভিশনের কাজ করবে, বা তোমার কনফিডেন্স লেভেলটাকে কিন্তু হাই করতে সেটি সাহায্য করবে। যে আমার ঠিক WBCS এর সিলেবাসটা কি, টোটাল যে আমরা জানি যে একটা সাগরের সমান একটা WBCS এর যে সিলেবাসটা, সেটা কিন্তু আমি ছোট্ট একটা গ্রিপের মধ্যে তোমাদের সামনে উপস্থাপন করব এই পোর্শনে। এখন এটা হচ্ছে না। চলো, অফিসিয়াল সিলেবাসে আমরা জানি 8টা সেগমেন্ট আছে, এবং সেই 8টা সেগমেন্টের নাম্বার ডিভিশনটাও তোমরা জানো। সকলের কাছে এই যে পোর্শনটা দেখাচ্ছি, সকলেই এই পোর্শনের সঙ্গে পরিচিত, কারণ অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে এইভাবে নাম্বার ডিভিশন করা আছে। সেখানে 8টা সেগমেন্ট করা আছে, যে ইংলিশ, জেনারেল সায়েন্স, ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি, যেটা জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্স, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, যার মধ্যে আমরা বলতে পারি যে ম্যাথ এবং রিজনিং পোর্শনটা আছে। ওকে, তো এই 8টা পোর্শন যদি আমরা 25 করে ধরি, তাহলে 200 নম্বরের প্রশ্ন আসবে, আমরা সকলেই জানি।
যারা ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ করেছে বা যারা ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ ভবিষ্যতে করবে, সকলেই কিন্তু এই পার্টের সঙ্গে তারা খুব সম্পর্কযুক্ত, যে এই 8টা সেগমেন্ট থেকে প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা সেগমেন্টে আমাদের 25 নম্বর করে আসবে এবং টোটাল 200 নম্বরের প্রশ্ন থাকবে। ওকে, এত কিছু জানা সত্ত্বেও সকলে তো এই পোর্শনটা জানে, তাহলে তাদের ঠিক প্রবলেমটা কোথায় দাঁড়ায়? তাহলে কেউ ডব্লিউবিসিএস প্রিলিমস যে কভার দেয় সেই কভারই তারা ক্র্যাক করে, আবার ডব্লিউবিসিএস প্রিলিমস এমন আছে যারা বারবার দেওয়া সত্ত্বেও কিন্তু ক্র্যাক করতে পারছে না। তার কারণ কিন্তু একটাই, তারা এই বেসিক জিনিসের বাইরে এমন কিছু জিনিস জানে, এমন কিছু স্ট্র্যাটেজি তারা ফলো করে যার মাধ্যমে তারা কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমস বারবার পাস করে। বাট যারা পাস করতে পারছো না তারা কিন্তু মনে রাখো, তোমাদের কিন্তু পড়াশুনোর ঘাটতি কিন্তু খুব একটা আছে বলে আমার মনে হয় না। যারা বারবার পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু স্ট্র্যাটেজির ঘাটতি আছে, অর্থাৎ তারা কিন্তু সঠিকভাবে পড়তে পারছো না, তারা সঠিকভাবে তোমরা স্মার্ট রিডিং করতে পারছো না, সঠিকভাবে প্র্যাকটিস করতে পারছো না, বা রিভিশন প্ল্যানিংটা ঠিক কি হওয়া উচিত সেটা কিন্তু তোমরা জানছো না। এই জন্য তোমাদের কিন্তু এই ফেলিওরের পিছনে কারণ কিন্তু সেটাই। আর পড়াশুনো তো সবাই বসলেই সিলেবাস ধরে ধরে পড়তে পারে, কিন্তু ঠিক কোন স্ট্র্যাটেজি ফলো করব সেটা কিন্তু মূল বিষয় জানার। ওকে, তো আমরা আলোচনা অগ্রসর করার আগে তোমাদের যে বিষয়টি নিয়ে সংক্ষেপে বলবো সেটি হলো ডব্লিউবিসিএস 2021-এর প্রিলিমস পরীক্ষাকে টার্গেট করে আমাদের ব্যাচ 1 ব্যাচ 2 তো ফুল হয়ে গেছে, আমাদের ব্যাচ 3 লঞ্চ হয়েছে এবং মনে রাখবে এটা হলো লাস্ট ব্যাচ। এরপরে ডব্লিউবিসিএস প্রিলিমসের মক টেস্ট ব্যাচ আর আসবে না, এটা হলো লাস্ট ব্যাচ। যার তোমরা কোর্স যে ফিচার্স গুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর ফিচার্স আছে এবং যেখানে আমরা 818টা মক টেস্ট এবং 23,232টি কোশ্চেন কভার করাচ্ছি ক্যাটাগরি ওয়াইজ। ওকে, এই সম্পর্কে ডিটেল জানতে চাইলে ভিডিও ডেসক্রিপশন ফলো করো, সেখানে ডিটেলসে বর্ণনা করা হয়েছে। চলো আমরা যে বিষয়টি নিয়ে বলছিলাম, যে ঠিক স্ট্র্যাটেজি আমাদের কি হওয়া উচিত। প্রথমেই বলে রাখি, ডব্লিউবিসিএস বা যে কোনো পরীক্ষা ক্র্যাক করার জন্য কিন্তু কোনো শর্টকাট স্ট্র্যাটেজি নেই বা শর্টকাট স্ট্র্যাটেজি ফলো করা উচিত নয়, কিন্তু কিছু স্মার্ট স্ট্র্যাটেজি আছে যেগুলো আমরা ফলো করলে অনায়াসে আমাদের সিলেবাস আয়ত্তে আনতে পারবো, আমরা পরীক্ষা ক্র্যাক করতে পারবো। প্রথম মডেল যেটা আমরা বারবার বলে আসি সেটা হলো এসআরপি মডেল। এস ফর স্মার্ট রিডিং, আর ফর রিভিশন অ্যান্ড পি ফর প্র্যাকটিস। বাট আমরা এই আবছা আবছা জ্ঞান নিয়ে কিন্তু বা উপরে উপরে তোমরা দেখো যে ইউটিউবে যে উপরে উপরে একটা জ্ঞান দিয়ে টিচাররা চলে যায়, সেই লেভেলে কিন্তু আমি এখানে বলবো না, আমি একটু ডেপথে ঢুকবো। ঠিক এসআরপি মডেল বা তার রুটে কি আছে, রুটটা আমরা কিন্তু অ্যানালাইসিস করব। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। যেটা আমরা বললাম এসআরপি মডেলের প্রথম ধাপ, অর্থাৎ স্মার্ট রিডিং। ওকে, তো স্মার্ট রিডিং এর মধ্যে কিন্তু আমরা প্রথমেই যেটা করে নেব, যে টোটাল যে 8টা সেগমেন্ট সকলেই জানো, যে 8টা সেগমেন্ট থেকে কিন্তু ইকুয়ালি প্রশ্ন আসে, অর্থাৎ প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু 25টা করে প্রশ্ন আসে এবং সেখানে 25 নম্বর করে থাকে। বাট নিজেকে প্রশ্ন করো, সেই 8টা সেগমেন্টের উপরে কি তুমি ইকুয়ালি তোমার যে হার্ডওয়ার্কটা তুমি সেটা কি দাও, বা 8টা সেগমেন্টের উপরে তুমি কি ইকুয়ালি পড়াশোনা করো? না, এইখানেই কিন্তু স্টুডেন্টরা ভুল করে। তারা কিন্তু নিজেদের পছন্দ মতো কিছু কমফোর্ট জোন তারা চুজ করে নেয়। যে সাপোজ আমি ধরছি কারোর হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্সটা হলো একটা কমফোর্ট জোন, সেই জিনিসটা পড়তে তার ভালো লাগে, তো সেই স্টুডেন্ট কি করে, সে সেইগুলোই নিয়েই কিন্তু 3 মাস ধরে পড়ে থাকে। বাকি যে আরো কিছু সাবজেক্ট আছে যেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় প্রতি বছরেই, সেখানে কিন্তু তারা জোর দেয় না। আবার পরীক্ষা যখনই শেষ হয় তখন সে কিন্তু ভেবে পায় না যে আমি সারা বছর ধরে পড়লাম, 3 মাস ধরে খুব ভালো প্রিপারেশন নিলাম, কিন্তু আমার সিলেকশনটা হলো না কেন। তাদের কিন্তু, যেটা আমি বলবো মেন পয়েন্ট যেটা ভুল করে, যে আমার 8টা সেগমেন্ট আমাকে লেখা আছে, 8টা সেগমেন্টে ইকুয়াল নাম্বার আছে 25 নম্বর, তাহলে আমি কেন সেই 8টা সেগমেন্টে ইকুয়াল টাইম দেব না, কেন আমি সেই 8টা সেগমেন্টে ইকুয়াল তাদেরকে ভ্যালু দেব না, এই জায়গাটাই কিন্তু ভুল। ওকে, আমাকে ইকুয়ালি কিন্তু সেই 8টা সেগমেন্টের উপরে টাইম ইনভেস্ট করতে হবে এবং সেখান থেকে প্রত্যেকটা কোনো অংশ কিন্তু ছাড়লে চলবে না। তো আমাকে প্রথমে কি করতে হবে না, RGB জোন সিলেকশন করতে হবে, অর্থাৎ রেড জোন, গ্রিন জোন এবং ব্লু জোন। এটা কিন্তু সবার ক্ষেত্রে যে একই রকম জোন হবে সেটা কোনো কথা নয়, কিন্তু সাধারণত যেভাবে হয়ে থাকে সেই অনুসারেই কিন্তু আমরা এই সিলেকশনটা করেছি। রেড জোন আমরা তাকেই বলবো যে পোর্শনটা স্টুডেন্টরা অ্যাভয়েড করার চেষ্টা করে,
এবং পরীক্ষা হলে ঠিক এই আন্দাজে মেরে দেবো, আন্দাজে গোল করব বা গেস করব, এই ভরসায় তারা পরীক্ষায় বসে। আবার ব্লু জোন যেটা, যে পোর্শনে আমরা জানি যে ম্যাথ, রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এই পোর্শনের তোমরা নিজেদের সাথে রিলেট করো। আমি যে কথাগুলো বলছি নিজেদের সাথে রিলেট করো, কথাগুলো মিলছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? এই ব্লু জোনটা কি না, এমন একটা জোন যেখানে স্টুডেন্টরা একটু ওভার কনফিডেন্সে ভোগে যে কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং এটা তো প্র্যাকটিস না করলেও আমি পরীক্ষার হলে পুরোটা আনসার করতে পারবো, ঠিক আছে? কিন্তু সমস্যা হয় কোথায়, কারেন্ট অ্যাফেয়ার্স এমন পোর্শন থেকে দিয়ে দিল যেখান থেকে হয়তো তুমি হার্ডলি 6-7টার বেশিও করতে পারলে না, বিশেষ করে লাস্ট 2-3 বছরে তোমরা যদি কোশ্চেনের ট্রেন্ড অ্যানালাইসিস করো। আবার ম্যাথ, রিজনিং এমন ভাবে দিল যে তুমি হয়তো সময়ের অভাবে, আগে তুমি প্র্যাকটিস করোনি, ওভার কনফিডেন্সে ভুগেছো, তার জন্য হয়তো তুমি যেখানে 20-র উপরে স্কোর করার কথা ছিল সেখানে তুমি হয়তো 12 থেকে 13 বা হার্ডলি 15 করলে, তার বেশি করলে না। সো এই ব্লু জোনটায় মেনলি প্রবলেম হয় ওভার কনফিডেন্স, ওকে? এবং গ্রিন জোন হলো, তুমি ডব্লিউবিসি যেই পরীক্ষা দেখি না কেন তারা কিন্তু এই গ্রিন জোনটাকেই টার্গেট করে, ঠিক আছে? রেড জোন, ব্লু জোন তারা হয়তো অ্যাভয়েড করলো, সারা যে 3 মাস সময় পেলো তারা হয়তো পড়লোই না, তারা অনলি এই গ্রিন জোনেই কিন্তু আটকে থাকলো, ওকে? তো আমি সেই হিসাবে এখানে বলছি প্রত্যেকটা জোনে কিন্তু তোমাকে ইকুয়াল টাইম দিতে হবে। এবং আমি এখানে আরেকটা জিনিস বলবো যে সিলেকশনটা আমরা করলাম 8 জিবি সিলেকশন, অর্থাৎ রেড, গ্রিন এবং ব্লু জোনে আমি সিলেকশন করলাম। রেড জোনে আমি কি রাখলাম, ইংলিশ এবং জেনারেল সায়েন্স। যেটা আমি বললাম সাধারণত স্টুডেন্টরা এই জোনটাকে কি করে, অ্যাভয়েড করে, তারা প্রিপারেশন নেয় না, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হলো এই জোনটা যখন তারা পরীক্ষার হলে তারা বসে, পরীক্ষা দিতে বসে, তখন এই জোনটার জন্য কিন্তু তাদের নেগেটিভ মার্কিং হয়, কারণ তারা এটা আন্দাজে একটা টিক মারে বা গোল করার চেষ্টা করে সেটার জন্য, ওকে? তো এই পোর্শনের উপরে তোমাকে কিন্তু যথেষ্ট টাইম ইনভেস্ট করতে হবে। আমি বলছি না তুমি তোমার সমস্ত টাইমটি এখানে দাও, বাট তোমাকে কিন্তু টাইম ইনভেস্ট করতে হবে এখানে, ওকে? আর দিনে প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু তুমি পড়বে, রেড জোনের সাবজেক্টগুলোও পড়বে, ব্লু জোনের সাবজেক্টগুলোও পড়বে এবং গ্রিন জোনের সাবজেক্টগুলোও কিন্তু তোমাকে পড়তে হবে এই স্মার্ট রিডিং এর মাধ্যমে। স্মার্ট রিডিং ঠিক কিভাবে করবে সেটা আমি পরের স্লাইডে আসছি, বাট তার আগে বলে রাখি তুমি এখানে কেমন তুমি টার্গেট করতে পারো, স্কোর কিভাবে তুমি এখানে টার্গেট করতে পারো। দেখো ইংলিশ এবং জেনারেল সায়েন্স যেখানে 50 নম্বর আছে, তো সেখানে তুমি 25 স্কোর করতে পারো, অর্থাৎ 50% এখানে টার্গেট রাখতে পারো, ওকে? যেটা ওভার কনফিডেন্সের যে জোনটাই তোমরা ভোগো, ব্লু জোন, সেটাকে তোমরা যদি প্রিপারেশন না নাও, প্র্যাকটিস না করো, শিওরলি কিন্তু তুমি পরীক্ষা হলে ওভার কনফিডেন্সের জন্য অনেক কম মার্কস পাবে। বাট এখানে কিন্তু ভালো স্কোর করা যায়। এখানে কিন্তু ওই অঙ্ক এবং যেটা রিজনিং সেখানে অনেকে 25-এ 25ও পায়, ওকে? আমি সাপোজ হচ্ছে তুমি এখানে 20 পেলে, আর কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি 25-এর মধ্যে 15 পেলে, তো খুব ইজি ভাবে তুমি 35 স্কোর করতে পারবে, ঠিক আছে? আর এই যে গ্রিন জোন, এই গ্রিন জোনটাকে তোমাকে কিন্তু সব থেকে স্ট্রং জোন বানাতে হবে। এই জোনে কোনো রকম কিন্তু উইকনেস আনলে চলবে না, বিকজ এখানে তোমার জিওগ্রাফি অফ ইন্ডিয়া আছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আছে, তারপরে তোমার পলিটি আর ইকোনমিক্স আছে। পলিটি ইকোনমিক্স দেখবে কোনোবার পলিটি একটু ইজি ভাবে দিলে ইকোনমিক্সটা একটু হার্ড হয়ে যায়, বা ইকোনমিক্সটা একটু ইজি কোশ্চেন আসলে পলিটি একটু বেশি কঠিন কোশ্চেন চলে আসে, ঠিক আছে? বাট এই যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং হিস্ট্রি পোর্শন 25-25-50, এখানে কিন্তু তোমার 40+ স্কোর অবশ্যই করতে হবে, ঠিক আছে? তো এই দুটো পোর্শনে তুমি 40 ধরে রাখো, আর এখানে তুমি জিওগ্রাফি এখানে 18 ধরে রাখো, ইকোনমিক্স পলিটি এখানে 17 ধরে রাখো, তাহলেই কিন্তু তোমার 75 স্কোর হয়ে যাবে এই গ্রিন জোন থেকে। তাহলে তোমার রেড জোন থেকে 25 হচ্ছে, ব্লু জোন থেকে 35 হচ্ছে এবং গ্রিন জোন থেকে 75 হচ্ছে। ওভারঅল তোমার 135 স্কোর কিন্তু হয়ে যাবে তুমি যদি সঠিকভাবে প্ল্যান ওয়াইজ প্রিপারেশন নাও, ওকে? তো এই সিলেকশনের পরে আমরা চলে আসবো স্মার্ট রিডিং আমরা ঠিক কিভাবে করব। তো মনে রাখো একটা ডেডলাইন তোমরা ঠিক করো যে 28শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আমরা স্মার্ট রিডিং এর মাধ্যমে, স্মার্ট স্টাডির মাধ্যমে আমরা ফার্স্ট টাইম রিডিং কমপ্লিট করব। ফার্স্ট টাইম রিডিং এর মানেটা কি না, তুমি যখনই স্মার্ট রিডিং করতে চাইছো বা স্মার্ট স্টাডি করতে চাইছো, তার মেন শর্ত কি হবে না, অনলি ওয়ান মেটেরিয়ালস তোমাকে কিন্তু সিলেকশন করতে হবে।
একটা মেটেরিয়ালস, একটা স্টাডি মেটেরিয়ালসকে তোমার বারবার পড়তে হবে, 10 বার পড়তে হবে, ঠিক আছে? 10টা মেটেরিয়ালস একবার পড়ে কিন্তু কোনো লাভ হবে না। এটা কিন্তু মূল মন্ত্র স্মার্ট স্টাডিং এ। ওকে, স্মার্ট স্টাডির এটা মূল মন্ত্র, বারবার এটা আমি বলছি, মাথায় গেঁথে নাও। সেটা হলো অনলি 1 মেটেরিয়ালস 10 টাইম রিড করো, 10 মেটেরিয়ালস 1 টাইম রিড করে কিন্তু কোনো লাভ হবে না। ওকে, এবার স্টাডি মেটেরিয়ালস আমাকে প্রশ্ন করবে, স্যার আমরা স্টাডি মেটেরিয়ালস কিভাবে সিলেকশন করব? দেখো, এই যে শর্ট টাইম তোমাকে বলছি, এখন কিন্তু স্টাডি মেটেরিয়াল সিলেকশন করে সেখান থেকে নোট বানিয়ে পড়া খুবই ডিফিকাল্ট ব্যাপার। তোমার কাছে যদি আগে থেকে কোনো স্টাডি মেটেরিয়ালস থাকে, তুমি যদি 1 বছর ধরে প্রিপারেশন নিয়ে থাকো কোনো একটা স্টাডি মেটেরিয়ালসের উপরে বেস করে, তাহলে তো খুব ভালো কথা। কিন্তু নতুন ভাবে তুমি এখন বই কিনছো, কেউ লক্ষ্মীকান্ত কিনছো এখন, কেউ রমেশ সিং কিনতে যাচ্ছ, কেউ হিস্ট্রির জন্য মোটা মোটা কৃষ্ণা রেড্ডির বই কিনছো, এখন আন্ডারলাইন করবে, নোট বানাবে, তাহলে কিন্তু 2 বছর টাইম লেগে যাবে। ডব্লিউবিসিএস প্রিলিমস কিন্তু কোনো মতেই পাস করতে পারবে না। সুতরাং তোমাকে একটা রেডিমেড স্টাডি মেটেরিয়ালস কিন্তু কাছে থাকা অবশ্যই প্রয়োজন। ওকে, যেটা তোমাদের নিজস্ব কোনো স্টাডি মেটেরিয়ালস হোক, বা এখন আমাদের যে বিভিন্ন সাবজেক্টের উপরে ডব্লিউবিসিএস এর ফুল প্যাকেজ, ইবুক প্যাকেজ, সেটা যাদের কাছে আছে তাদেরকে বলবো তোমরা শুধু সেই ইবুক প্যাকেজটাই পড়ে যাও, আর কিচ্ছু পড়ার দরকার নেই ডব্লিউবিসিএস প্রিলিমস এর জন্য। ওকে, ভিডিও ডেসক্রিপশন ফলো করো, সেই ইবুকস এর প্যাকেজ সম্পর্কে ডিটেলস বলা আছে, একবার সেটা তোমরা দেখে নিতে পারো। এবার স্মার্ট রিডিং এর ক্ষেত্রে আমি যেটা প্রথম বা মূল মন্ত্র বললাম সেটা হলো কি, অনলি 1 মেটেরিয়ালস 10 টাইমস রিড করো, 10 মেটেরিয়ালস 1 টাইম রিড করে কোনো লাভ হবে না। সেকেন্ড যেটা উল্লেখযোগ্য পয়েন্ট সেটা হলো, আমি যখন পড়বো তখন কি করব, মেন জিনিসগুলো আমি আন্ডারলাইন করব, ঠিক আছে? সাপোজ আমি একটা বড় প্যাসেজ পড়লাম 10 লাইন, সেখান থেকে আমি মেন 3টে লাইন আন্ডারলাইন করব, হাইলাইট করব কোন পয়েন্টটা এখানে বলা হচ্ছে, এই প্যাসেজের মধ্যে মেন থিম কি, সেটি কিন্তু আমি কিছু কিওয়ার্ডের মাধ্যমে হাইলাইট করব। ওকে, তো এইভাবে টোটাল যে 8টা সেগমেন্ট আমরা এইভাবে পড়বো, আর সেখানে আন্ডারলাইন, স্মার্ট নোট, এইভাবে বিভিন্ন রকম হাইলাইট সমস্ত রকম ভাবে করে আমরা একটা স্মার্ট ওয়েতে কিন্তু এগোবো, এবং ফার্স্ট টাইম রিডিং হবে। তার সাথে সাথে আমরা কাকে রেফারেন্স করব, কার সাহায্য নেবো না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাহায্য নেবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, প্রচুর জিনিস কিন্তু এখানে তোমরা জানতে পারবে, তোমাদের প্রিপারেশন লেভেলটা কিন্তু আরো একটু বেটার হবে। ওকে, তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি যখনই এর সাথে রেফার করবে, তখনই তুমি জানতে পারবে তোমার পড়াটা সঠিক হচ্ছে কিনা, তুমি সঠিক ডিরেকশনে এগোচ্ছ কিনা। ঠিক আছে, সাপোজ তুমি হিস্ট্রি তুমি পড়ছো, তুমি সাপোজ আমি বলছি সিন্ধু সভ্যতা পড়ছো, তুমি পড়ে গেলে একরকম, এবার কোশ্চেন দেখছো অন্য অ্যাঙ্গেলে জিজ্ঞাসা করছে, তখন বুঝবে তোমার পড়ার ডিরেকশনটা ঠিক হচ্ছে না। তুমি সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যে প্যাটার্নে জিজ্ঞাসা করা হচ্ছে, তো সেই প্যাটার্ন ফলো করার জন্য তুমি কিন্তু তোমার পড়ার স্টাইলটাও সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেবে। ওকে, তো সঠিক ডিরেকশন তোমাকে কিন্তু দেখাবে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো মেন জিনিস বললাম, একটা মেটেরিয়াল সিলেক্ট করো আর আন্ডারলাইন করো, স্মার্ট নোট বানাও। যারা আমাদের ইবুকস এর প্যাকেজ ফলো করছো তাদেরকে কিন্তু সেকেন্ড পয়েন্ট কার্যকরী নয়, তারা ডাইরেক্ট সেই নোট পড়ো, আর কিছু করতে হবে না। যারা বিভিন্ন বই ফলো করছো তারা কিন্তু আন্ডারলাইন করবে, স্মার্ট নোট বানাবে, ঠিক আছে? আর এই যে প্রেফার করবে কাকে, রেফার করবে কাকে না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে রেফার করবে, আর 28শে ফেব্রুয়ারির মধ্যে ফার্স্ট টাইম রিড টোটালি কমপ্লিট করবে। চলো আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি, অর্থাৎ আমাদের স্মার্ট রিডিং শেষ হয়ে গেল, অর্থাৎ এসআরপি মডেলের এস শেষ হয়ে গেল, আর আমরা চলে আসবো রিভিশন। আমাদের রিভিশন প্ল্যানটা শুরু হবে 28শে ফেব্রুয়ারি থেকে, বিফোর এক্সাম। মোটামুটি ধরে রাখো পরীক্ষার 5 দিন আগে বা 3 দিন আগে পর্যন্ত তুমি রিভিশন দেবে, বারবার রিভিশন করবে, এবং শেষে আমি কিছু আরসিআই মডেল দেবো, সেখানে তুমি ডিটেলসে বুঝতে পারবে। এবারে দেখো, এখানে যে ভুলটা করে স্টুডেন্টরা, সেই উদ্দেশ্যে কিন্তু আমি এখানে পয়েন্টটা রেখেছি যে হোয়াট ইজ অ্যাকচুয়াল রিভিশন। রিভিশনটা ঠিক কি, 3টে পয়েন্টের সঙ্গে কিন্তু বা 2টো পয়েন্টের সঙ্গে কিন্তু স্টুডেন্টরা রিভিশনটাকে গুলিয়ে ফেলে। সেটা হলো কি না, সেকেন্ড টাইম রিডিং ভার্সেস রিভিশন। অর্থাৎ অনেকে কি করে, ফার্স্ট টাইম রিড করলো, খুব ভালো কথা, যখন আমি বলছি সেকেন্ড স্টেপ তুমি রিভিশনে যাও, তারা কিন্তু রিভিশনের মানেটা না বুঝে সেকেন্ড টাইম রিড করে। অর্থাৎ প্রথম যে আমি আগে দেখালাম ফার্স্ট টাইম রিডিং, অর্থাৎ একটা বই ধরলাম, আন্ডারলাইন করলাম, বা সেটা কনসেপ্ট ক্লিয়ার করলাম, প্রিভিয়াস এর কোশ্চেনের সঙ্গে রিলেট করলাম, তো সেম প্রসেস রিপিটিশন করে তারা কিন্তু সেকেন্ড টাইম রিডিং করে রিভিশনের নামে। এটা কিন্তু রিভিশন নয়। ওকে, তো এটা হলো সেকেন্ড রিডিং, যেটা আমাদের করা চলবে না, আমাদের কি করতে হবে, রিভিশন করতে হবে। অ্যাকচুয়াল রিভিশনটা কি সেটা আমি পরে বলছি। আবার একদল স্টুডেন্ট ভুল করে রিভিশনের সঙ্গে মেমোরাইজেশনের সঙ্গে একটা গুলিয়ে ফেলে।
অর্থাৎ সে ফার্স্ট টাইম রিড করলো, সাপোজ সে বায়োলজির সেল ডিভিশন পড়লো বা সেল চ্যাপ্টার পড়লো, তো ফার্স্ট টাইম রিডিং হয়ে গেল, সে সবকিছু পড়লো, আন্ডারলাইন করলো, রিভিশন করার সময় সে কিন্তু মেমোরাইজ করছে যে হোয়াট ইজ সেল। সে একদম নিজে নিজে চোখ বন্ধ করে বা অনেকে বই ঢেকে বলছে, সংজ্ঞাটা বলে নিল, দিস ইজ সেল। দ্য টাইপ অফ সেল, সেল কয় প্রকার সে বললো, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, তার উদাহরণ এই 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 ডিফারেন্স এই, মানে এটা একটা মেমোরাইজেশন করছে, কিছু না দেখে সে নিজের মধ্যে একটা মুখস্থ যেটা করেছিল সেটা ভাবার চেষ্টা করছে, ঠিক আছে? তো এটাও কিন্তু রিভিশন নয়। সো অ্যাকচুয়াল রিভিশনটা কি না, তুমি ফার্স্ট টাইম রিড করলে, ফার্স্ট টাইম রিড করছো আর রিভিশন কিন্তু টোটালি ডিফারেন্ট থিং। তোমাকে কিন্তু ফার্স্ট টাইম যে সময় দিয়ে ধরে তুমি একটা চ্যাপ্টার পড়েছো, সাপোজ একটা চ্যাপ্টার সেল, সেই সেল চ্যাপ্টারটা পড়তে তোমার 1 ঘন্টা সময় লেগেছে, 60 মিনিট, তো রিভিশন তোমাকে কিন্তু করতে হবে 15 মিনিটে। সেটা কিভাবে না, তুমি সেল যখন পড়ছো, যখন তুমি আন্ডারলাইন করছো যে সেল, এটাকে সেল বলে, ঠিক আছে, সেলের ক্লাসিফিকেশন তুমি পড়লে ফার্স্ট টাইম, তখন যদি তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে রেফার করে যে পোর্শনগুলো আন্ডারলাইন করেছিলে, তো সেই মেন জিনিসটাই কিন্তু তোমাকে আর একবার করে দেখতে হবে, অর্থাৎ চোখ মানে তোমাকে কিন্তু চোখ বোলাতে হবে, ওই নয় যে চোখ বন্ধ করে আমি মেমোরাইজ করছি যে আমি এই পড়েছি ওই পড়েছি, কোনো লাভ হবে না। ওকে, তো তোমাকে কিন্তু যে জিনিসটা তুমি নোট বানিয়েছিলে শর্ট নোট, সেটাকে কিন্তু আর একবার তোমাকে ভালো করে দেখতে হবে, বা তোমাকে ভাবতে হবে যে আমি সেল জিনিসটা পড়লাম, এই জিনিসটার কনসেপ্টটা কি, সেটা তোমার এই স্মার্ট নোটসের সঙ্গে রিলেট করে একবার ভেবে নিতে হবে, বা সেই নোটসটা একবার তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে? তোমাকে কিন্তু ফুল সেই প্যাসেজটা পড়ার দরকার নেই, যেটা আন্ডারলাইন করে করে যে পোর্শনটা করেছিলে সেই মেন পয়েন্টটা কিন্তু তোমাকে এই রিভিশনের মাধ্যমে একবার দেখে নিতে হবে, ঠিক আছে? ওই মেমোরাইজ করার থেকে কিন্তু আরেকবার দেখাটা বেশি কার্যকরী। তো অ্যাকচুয়াল রিভিশনটা কিন্তু এটাই, তোমরা কিন্তু এটাকে সেকেন্ড টাইম রিডিং বা মেমোরাইজেশনের সঙ্গে গুলিয়ে ফেলবে না। ওকে, তো আশা করছি রিভিশন তোমার ক্লিয়ার হয়েছে। আমরা এখন চলে যাব যেটা আমি বলছিলাম যে প্র্যাকটিস। ওকে, সো প্র্যাকটিসের কিন্তু আমি আরসিআই মডেল আসবো, তার আগে আমি বলছি প্র্যাকটিসের কিন্তু কোনো বাধা ধরা নিয়মে তোমরা ফেলতে যেও না, যে আমি প্রথমে একবার ফার্স্ট টাইম রিডিং করে নিই, তারপরে আমি রিভিশন দিয়ে নিই, তারপরে প্র্যাকটিস শুরু করব, ঠিক আছে? এই যে মেন কয়েকটা জিনিস কথা বললাম, এটা কিন্তু মানে মারাত্মক ভুল, যেটা স্টুডেন্টরা কোনো সময় রিয়েলাইজই করে না যে তারা কি ভুল করেছে অ্যাকচুয়ালি। প্রথম তো বললাম 8 GB মডেল, যেখানে বললাম যে তারা যখন 8টা সেগমেন্টে ইকুয়াল নাম্বার থাকছে, তারা সারা বছর খুব পড়ে গেল, 4টে সেগমেন্টের উপরে জোর দিল আর 4টে সেগমেন্ট টোটালি বাদ দিল, তারপরে পরীক্ষার হলে গিয়ে তারা বললো কেন আমি পাস করতে পারিনি, তারা কিন্তু সেই পয়েন্টটা ধরতেই পারলো না যে কেন তারা পাস করতে পারেনি। তো ঠিক একইভাবে কিন্তু এখানে প্র্যাকটিসের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকরী, যে তুমি ফার্স্ট টাইম রিডিং করলে, দেন রিভিশন করলে, তারপরে প্র্যাকটিস শুরু করলে, এটা কিন্তু কোনো স্টেপ বাই স্টেপ প্রসেস নয়, এটা হলো কি একটা কন্টিনিউয়াস প্রসেস। তোমাকে প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে করতে হবে, যেটা হলো আরসিআই মডেল, অর্থাৎ রিচুয়ালিস্টিক কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, রিচুয়ালিস্টিক কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তো হোয়াট ইজ দ্য আরসিআই মডেল অ্যান্ড হোয়াট ইজ দ্য রিচুয়ালিস্টিক কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট? না, তোমাকে কিন্তু আজ থেকে প্র্যাকটিস শুরু করতে হবে, ঠিক আছে? এখন থেকেই প্র্যাকটিস শুরু করতে হবে, এবং পরীক্ষার 1 সপ্তাহ বা 5 দিন আগে পর্যন্ত কিন্তু সেই প্র্যাকটিসটা তোমাকে চালিয়ে যেতে হবে, বিকজ প্র্যাকটিসটাই কিন্তু তোমাকে পারফেকশন আনবে। ওকে, তুমি একটা থিওরি পোর্শনের মাধ্যমে, রিভিশনের মাধ্যমে কিন্তু 100% সিলেবাস কোনো মতেই শেষ করতে পারবে না। তুমি 100টা বই পড়ে নাও, তার বাইরেও কিন্তু প্রশ্ন ঠিক এমন অ্যাঙ্গেলে দেবে তোমার মনে হবে যে আমি এই জিনিসটা পড়িনি। তো অনলি থিওরি পোর্শনের মাধ্যমে কিন্তু টোটাল সিলেবাস শেষ করা কোনো মতেই পসিবল নয়। এই জন্য একদিকে থিওরি আর একদিকে প্র্যাকটিস একই প্যারালালি কিন্তু চলবে, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস নয়, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, বারবার বলছি, ঠিক আছে? আরসিআই মডেল তুমি এখানে ফলো করো। আরসিআই মিনস রিচুয়ালিস্টিক কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে, অর্থাৎ তুমি পড়ছো, ফার্স্ট টাইম রিডিং হোক রিভিশন হোক, তুমি পড়ছো, পড়ার সাথে সাথে তুমি প্র্যাকটিস করে নিলে। সাপোজ তুমি সেল ডিভিশন পড়লে, সেল ডিভিশনের উপরে তুমি কোশ্চেন প্র্যাকটিস করলে, যেটা আমাদের মক টেস্টে খুব সুন্দর করে দেওয়া আছে, অর্থাৎ আমাদের মক টেস্টে যেটা বলছিলাম যে এখানে যেটা বলছিলাম আরেকবার দেখিয়ে দিই তোমাকে, এখানে যেটা বলছিলাম যে আমাদের 4টে ক্যাটাগরি আছে। দেখো এখানে যে ক্যাটাগরিটি আছে সেটি হলো কি চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, অর্থাৎ 304টি চ্যাপ্টার তুমি যখন পড়ছো তার সাথে সাথে কিন্তু তোমার চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দিয়ে নিতে হবে, তার সাথে সাথে তোমাকে স্পিড টেস্টগুলো দিতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো তুমি ফার্স্ট টাইম রিডিং এর সঙ্গে করছো সেটাও করতে হবে, আর ফুল লেন্থ টেস্টেও কিন্তু তোমাকে একটা টাইম রেখে দিতে হবে যে আমি 2 সপ্তাহ পর পর করবো। তো এই প্রসেসে কিন্তু এগোতে হবে, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। সো রিচুয়ালিস্টিক কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট তোমাকে কিন্তু আনতে হবে।
এই যে সাইকেলটা চলছে বা সার্কেলটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ রিডিং করলে, রিভিশন দিলে, তারপরে প্র্যাকটিস করলে, প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে তোমার কি হবে না, তোমার উইক জোনগুলো তোমার সামনে কিন্তু চলে আসবে। যেটা আমাদের যেটা স্মার্ট র্যাঙ্ক অ্যানালাইসিস হয় আমাদের মক টেস্টের মাধ্যমে, যে তুমি যখন মক টেস্ট, সাপোজ তুমি সেল ডিভিশনের উপরে মক টেস্ট দিচ্ছ, যখনই তুমি সাবমিট করলে তোমাকে দেখিয়ে দিল যে এখানে 20টা কোশ্চেন আছে, তুমি 6টা পারলে, 14টা পারলে না, তো 14টা কেন পারলে না তার কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে, যে এই প্রশ্নের উত্তর এই এবং তার এক্সপ্লেনেশন হলো এই। তো এই প্রসেসেই কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমার উইক জোনটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে এবং সেই উইক জোনটাকে তোমাকে আরেকবার রিডিং এর মাধ্যমে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, ইমপ্রুভ করতে হবে রিডিং এর মাধ্যমে, তারপরে আবার প্র্যাকটিস, আবার উইক জোন আইডেন্টিফিকেশন, আবার ইমপ্রুভমেন্ট। তো এটা ইমপ্রুভমেন্ট সাইকেল করতে হবে কন্টিনিউয়াসলি, কিন্তু এই তোমার ইমপ্রুভমেন্টটা আনতে হবে, তাহলেই কিন্তু তুমি একটা সঠিক জায়গায় পৌঁছতে পারো। ওকে, তো অনেকে ওই শর্টকাট মেথডে কিন্তু যেও না, এটা একটু স্মার্ট একটা মেথড, একটু কষ্টসাধ্য মেথড, বাট এটাকেই কিন্তু তোমাকে ফলো করতে হবে। অর্থাৎ এখানে আমি মেন জিনিস বললাম, প্র্যাকটিসটা স্টেপ বাই স্টেপ করো না, তুমি থিওরি পোর্শন পড়ছো, প্যারালালি প্র্যাকটিসটা করো এবং RCI মডেল ফলো করো। ভিডিওটি এখানেই শেষ হবে, কিন্তু আমি যেহেতু থাম্বনেলে বলেছিলাম রুটিন কি হওয়া উচিত, তো অনেকে আমাকে কমেন্টস করো, যেটা ইউটিউবের সেকশনে হোক বা তুমি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো যে স্যার আপনি ভিডিওর মধ্যে এমন কিছু কথা বলেন যেটা হয়তো একটু শুনতে খারাপ লাগে, ঠিক আছে, তো বলতে হয় মাঝে মাঝে। ওকে, তো এখানেও আমি বলবো রুটিন, অনেকে কিন্তু তোমাকে রুটিন ঠিক করে দেবে যে সোমবার সকালবেলা, অর্থাৎ সকাল 6টা থেকে 10টা, তারপরে আবার ডে রুটিন করে দেবে 10টা থেকে 5টা, তারপরে 5টা থেকে আবার রাত 10টা, সোমবারে বা মঙ্গলবারে যাই হোক একটা, কেউ ডে ওয়াইজ রুটিন করে দেয়, কেউ টাইম ওয়াইজ রুটিন করে দেয়, যে সকালে তুমি ম্যাথ করো, ইংলিশ করো, এখানে তুমি জিকে পড়ো, এখানে তুমি আবার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। কে মানে তারা তোমার রুটিন ঠিক করার কে? এই পোর্শনটা কিন্তু কারোর, তুমি মানে তোমার যে ফিলিংস, তোমার উইক পয়েন্ট, তোমার যে স্ট্রং জোন, সেটা কারোর পক্ষে কিন্তু জানা পসিবল নয়। তোমার রুটিন তুমি ঠিক করো। ওকে, শুধু তোমাকে জানতে হবে যে আমাকে 8টা সেগমেন্ট আমাকে একবার ফার্স্ট টাইম রিডিং করতে হবে, আমাকে রিভিশন দিতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে, ব্যাস। রুটিন কিন্তু কেউ কারোর পক্ষে করা সম্ভব নয়। যারা তোমাদের রুটিন ঠিক করে দিচ্ছে, জানি না কিভাবে দিচ্ছে, বাট আমার যেটা ব্যক্তিগত মত, কারোর রুটিন কিন্তু ফলো করো না, নিজেকে কোশ্চেন করো তোমার রুটিন কি হওয়া উচিত, তোমার কোন জোনটা স্ট্রং জোন। আমি বলবো ইজি যে সাবজেক্টগুলো তোমার লাগে সেটা দিয়েই শুরু করো, একটা শক্ত জিনিস দিয়ে শুরু করতে যেও না, তুমি ডিমোটিভেটেড হবে, বাট ইজি জিনিস দিয়ে শুরু করো। রুটিন তুমি নিজে বানাও, তোমার সকালে পড়তে ভালো লাগলে তুমি সকাল থেকে শুরু করো, তোমার দুপুরে পড়তে ভালো লাগলে তুমি দুপুরে পড়া শুরু করো, রাতে পড়তে ভালো লাগলে তুমি রাত থেকে শুরু করো, বাট রুটিনটা তুমি নিজে বানাও। কেউ একজন বলে দিচ্ছে যে তুমি সকালে এইটা পড়ো, বিকালে এটা পড়ো, রাতে এটা পড়ো, এটা কিন্তু ফলো করতে যেও না। যারা বলছে তাদের উদ্দেশ্য সাধন করার জন্য বলছে, কি জন্য বলছে সেটা আমি এখনো বললাম না। তোমার রুটিন তুমি ঠিক করো এবং সেই অনুযায়ী তুমি প্রিপারেশন নাও। ওকে, সো ভিডিওটি এখানেই শেষ করব। অবশ্যই বলবো যদি ভিডিওটি ভালো লাগে, যারা WBCS পরীক্ষা দিচ্ছে তোমার বন্ধু, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ভিডিওটি লিংক শেয়ার করো। যদি চাও এই ধরনের টপিক নিয়ে আরো ভিডিও বানাই, অবশ্যই লাইক করো এবং নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।